গাড়ির দুই পাশে জানালার কাঁচ নেমে এলো, অঙ্গ-প্রত্যঙ্গে কোমল হাওয়া ছুঁয়ে গেল, সকালের স্নিগ্ধ রোদের রোশনি মুখবয়ে স্পর্শ করছে। সুন্দর সকালের ব্যস্ত শহরটি দেখে মন্দ লাগলো না তন্ময়ের। সচরাচর সে রাস্তাঘাট নিখুঁত চোখে দেখে না, প্রকৃতিতে মুগ্ধ হয় না, তবে মাস কয়েক ধরে নির্নিমেষ চোখে আশপাশটা দেখে। এই পৃথিবীর সৌন্দর্য পর্যবেক্ষণ করে সে ওর থেকে শিখেছে। ওর সবকিছুই বড় আগ্রহ। শহরের নীরব রাস্তাঘাট চঞ্চল চোখে দেখে ব্যাকুল রয়, পৃথিবী উপভোগ করে ভালোবেসে। আকাশ ভর্তি তারা, পূর্ণাঙ্গ চাঁদ, সূর্যোদয়, সূর্যাস্ত, নদীর জল, ফুলগাছ, পাখিদের আনাগোনা সহ আরো অনেক কিছুই মুগ্ধ হয়ে বসে থাকে। ওর বিচলিত চোখে মুগ্ধতা তাকেও এইসবের প্রতি আগ্রহ করে তুলেছে। আজকাল সে পৃথিবীর স্থপিত অপরূপ সৌন্দর্য উপভোগ করে বেড়ায়। ওরুর মতন হয়তো মন প্রাণ দিয়ে ভালোবেসে না, তবে দেখে তার আজকাল ভালোই লাগে। আরো অসাধারণ লাগে অরুর পাশে খুব কাছাকাছি থাকলে। এই যে মহারানী পার্শ্ববর্তী সিটে উদাসীন ভঙ্গিতে বসে, মুখে রানী, নিশ্চল চুপচাপ। অরুকে সে রীতিমতো ভয় পায়। সেইবার ওই চঞ্চল চোখ জোড়া তার পানে না চেয়ে, কথাবার্তা না বলে দূরত্ব বাড়িয়ে তার হৃদয়ে ছুরি চালিয়ে রক্তাক্ত করে রেখেছিল। আহা, কতটা না নিদারুণ ব্যথাপ্রহর সে পেয়েছিল। সেই দিনগুলোর কথা ভাবতেই মন শীতল হয়ে আসে, তীব্রভাবে কেঁপে ওঠে ভেতরটা। শক্তপোক্ত হাত জোড়ায় স্টিয়ারিং নিয়ন্ত্রণে রাখে ব্যস্ত, অবিচল চোখ জোড়া সড়ক পথে চেয়ে আছে। এক ফাঁকে চোরাচালানি ফিরে অরুকে দেখে নিল, যুক্তির সুর তুলে আগ বাড়িয়ে নীরবতার সুরে ছিঁড়ে তন্ময় শুধালো, ব্রেকফাস্ট করেছিলি? ওর কয়েক মুহূর্ত চুপ থাকলো, হনহনিয়ে ফিরে তাকালো, তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে রইল। একরোখা গলায় সময় নিয়ে জবাব দিল, খেতেই তো নিয়েছিলাম। ভাগ্যের কি নির্মম পরিহাস! সাত সকালে এক অবিশ্বাস্যকর, অসাধারণ, ব্রিলিয়ান্ট, মাইন্ড ব্লোয়িং, বিউটিফুল দৃশ্য দেখে খাওয়ার রুচি হুড়মুড়িয়ে চলে গেছে। এতটুকু বলে ক্ষণিকের জন্য থামল, যেন নিজের মধ্যে পর্যাপ্ত দম গুছিয়ে নিচ্ছে। দম নিয়ে পরপরই তেসরা গলায় কলকল করে বলতে গেল, ডিরেক্টরদের যে ভ্যালেন্টাইন উইশ করতে ফ্লাওয়ার পাঠানো হয়, দিয়ে আমি জানতামই না। তাহলে তো আমিও পাঠাতাম আমার প্রিয় আনম্যারিড প্রফেসরকে। সমস্যা নেই, এখন জেনে গিয়েছি। আজই পাঠা। তন্ময় চোয়াল শক্ত হলো, কপালে নীল শিরা ফুলে উঠল, চোখ রাঙিয়ে তাকালো, ধমকের সুরে বলল, চুপ, একদম চুপ। এই চাপাসারে ধমকটা ওর ঠিকঠাক হজম হলো না। বদহজম হলো বুঝি। সে ঠোঁটে ঠোঁট টিপে নাক ফোলালো, অভিমানী কণ্ঠে পরিষ্কারভাবে আদেশ ছুড়ল, গাড়ি থামান, আমি আপনার সাথে কোথাও যাব না, বাসায় ফিরব। তন্ময় যেন শুনেও শুনল না। বিয়ের পর মেয়েটার সাহস গুনে গুনে 10 ধাপে বেড়ে গিয়েছে। ভয়ডর বলতে কিছুই অবশিষ্ট নেই তার। আগে যাও ধমক টমক দিয়ে চুপসে যেত, এখন উল্টো তাকে চুপসে যেতে হয়। শাহজাহান তন্ময়কে, প্রেয়সী রাগান্বিত টগবগে ললিত মুখমণ্ডল দেখে কণ্ঠ নরম করে বলে, আই ডোন্ট নো হার। যেভাবে পাঠিয়েছে সেভাবে বাইরে রাখতে বলেছি। আই ডোন্ট ইভেন টাচ দ্যাট থিং। কথার পিঠে ওর মিনমিনে গলায় বলল, সাহস দিয়েছেন বলে পাঠানোর স্পর্ধা করেছে। আমাকে ভার্সিটিতে যারা যারা প্রপোজাল দেবে সবাইকে পরিষ্কার রিজেক্ট করবো না, দোনামোনা করবো, তাহলে পিছু লেগে থাকবে, বাসায় বুকেও আসবে। মেইন রোডের পাশে গাড়িটার সজোরে ব্রেক কষল তন্ময়। ওর তেতো ঝাঁঝালো কথাবার্তা থামাতে বরতে সে ফোলা ফোলা নরম গাল দুটো ডান হাতের সাহায্যে চেপে ধরল, বুড়ো আঙুল ডান গালে আর বাকি 4টা আঙুল বাঁ গালে। রাগান্বিত তীক্ষ্ণ চোখে চেয়ে বলল, যে প্রপোজ করবে ওর পা ভেঙে ফেলবো, বাসায় ফুল পাঠাবে যে হাত দিয়ে ওই হাত ভেঙে ফেলবো, বোঝা গেল? রাগান্বিত কণ্ঠখানা অসহায় হয়ে এলো এই যাত্রায়। আর কখনো বাসায় এসব আসবে না, কখনো না। হুম, চুপ এবার। ওর চোখ মুখ ছোট ছোট হয়ে এলো, ভ্রুদয় কুঁচকে গেল। তন্ময় ওর গাল ছাড়ল, মুখটা দৃষ্টির কাছাকাছি থাকায় অস্পষ্ট দেখতে পেল ফর্সা গাল দুটো রক্তিম হয়ে গেছে, আঙ্গুলের ছাপ বসে গেছে। চোখের পলকে মাথাটা এগিয়ে ঝটপট দুগালে গাঢ় চুমু বসিয়ে দিল। ওর আশ্চর্য হলো, এতটাই যে চোখ জোড়া বড় বড় হয়ে এলো। তন্ময় নিরুত্তম ভঙ্গিতে পুনরায় গাড়ি স্টার্ট করলো, যেন কিছুই হয়নি, কিছুক্ষণ পড়বে। সড়ক পথে দৃষ্টি রেখে প্রশ্ন ছুড়ল, কেএফসি যাচ্ছি তবে পার্সেল আনবো নাকি ওইখানে বসে খাবে? ওর তখনও স্তব্ধ, তবে দৃষ্টি ছন্নছাড়া এলোমেলো। ভুলবশত ওর দিকে চাইল না জড়সড়ভাবে বসবার।
তন্ময় আর চোখে ওর কাণ্ডকারখানা দেখছে। কিছুক্ষণের মধ্যে লাজুক ভঙ্গিতে মিটিমিটি হাসতে শুরু করেছে। ওর পূর্বের অভিমান পোটলা পাটলি বেঁধে পালিয়েছে। চঞ্চলতা ফিরেছে দৃশ্যমান রূপে। রহস্যই মিহি গলায় জানালো, ভিড় হবে আজ, পার্সেল আনুন, গাড়িতেই খাবো। কেএফসির সম্মুখে গাড়ি থামালো তন্ময়। বেরিয়ে ওরকে ভেতরে রেখে গাড়ি লক করে চাবি দিল। এগুলো কেএফসির ভেতরে। ওর কথা মতো আজ দারুণ রকমের ভিড় কেএফসি জুড়ে। কপত কপতি দিয়ে প্রত্যেকটা টেবিল বুক। দাঁড়ানোর জায়গাটুকু অবশিষ্ট নেই। পার্সেল নিয়ে বেরোতেই তন্ময়ের 15 মিনিট সময় লাগলো। খাবার ওর হাতে ধরিয়ে পুনরায় গাড়ি স্টার্ট করলো। উদ্দেশ্য উদ্দেশ্যহীন। ওকে ঘুরিয়ে ফিরিয়ে বাড়ি ফিরতে ফিরতে সন্ধ্যা 7টা। দুয়ার পেরোতেই আশ্চর্যজনকভাবে অয়নকে দেখা গেল। সে লিভিং রুমে বসে, হাতে চায়ের কাপ। তার সম্মুখে মোস্তফা সাহেব, শক্তপোক্ত মুখ করে বসে। দোতলার পিলারের পেছনে সাবিয়া নিজেকে আড়াল করে দাঁড়িয়ে। ওর চোখজোড়া মোস্তফা সাহেবের গম্ভীর মুখে দেখে দোতলায় চলে গেল। দাঁড়ানোর সাহস পেল না। তন্ময়কে দেখতেই দাঁড়াতে চাইল অয়ন। তন্ময় হাতের ইশারায় বসবার তাগাদা দিল। নিজেও ওর পাশে এসে বসল। জিজ্ঞাসা করল, কি খবর, চোখ মুখ এমন কেন? অয়ন আর চোখে ভবিষ্যৎ শ্বশুরের পানে চেয়ে বলল, সাবিয়াকে ঘণ্টাখানেকের জন্য নিতে চাচ্ছিলাম। তন্ময় হেসে সাবলীল গলায় বলল, তো যাও নিয়ে। কে আটকিয়েছে? সাবিয়া কোথায়? পরপর উচ্চ কণ্ঠে ডাকল, এই সাবিয়া। অয়ন অপেক্ষা করছে, তৈরি হয়ে নাও। মোস্তফা সাহেব আর কিছুই বলল না। তবে তার মুখাবয় পরিষ্কার জানাচ্ছে তিনি সন্তুষ্ট নন। সাবিয়া তৈরি হয়েছিল। ভাইয়ার পারমিশন পেতে নেমে এলো সঙ্গে সঙ্গে। এতে খানিকটা নির্বিকার হলেন মোস্তফা সাহেব। পুনরায় চোখের সামনে পরিষ্কার হলো, মিয়া বিবি রাজি তো क्या करेगा কাজী। কিছুই না, চুপচাপ দেখবেন শুধু। অয়ন সালাম জানিয়ে সাবিয়াকে নিয়ে বেরিয়ে গেল। তন্ময় উঠে দাঁড়ালো। সিঁড়ির দিকে যেতে যেতে বাবার উদ্দেশ্যে বলল, শুক্রবার অয়নের বাবা মা আসবে। সাবিয়াকে আংটি সেই দিনই পরিয়ে যাবেন। মোস্তফা সাহেব বোঝবার ন্যায় মাথা দোলালেন। আংটি পরিয়ে গেলে বিয়ের দেরি নেই। আগামী মাসে বিয়ের তারিখ পড়বে হয়তো। শাহজাহান বাড়ির বড় মেয়ের বিয়ে বলে কথা। স্পেশাল ভাবে আয়োজন না করলে হবে নাকি? তবে মোস্তফা সাহেব আরেকটি বিষয় ভাবছেন। এই বিষয়ে পার্সোনালি কথা বলতে হবে ছেলের সঙ্গে। তন্ময় উঠে এলো দোতলায়। ওর রুমের দরজা খোলা। যাওয়ার সময় না চাইতেও তাকিয়ে বসলো। ওরও দাঁড়িয়ে ড্রেসিং টেবিলের সামনে, ব্যস্ত হাতে অর্নামেন্ট খুলছে। তন্ময় ঠায় দাঁড়িয়ে কিছু মুহূর্ত দেখল। ওরও এক পর্যায়ে মাথা ঘুরিয়ে তাকালো। দৃষ্টিতে দৃষ্টি নিবদ্ধ হলো। আশ্চর্য ওরও শুধালো, কি হয়েছে? তন্ময় শব্দ করে গলা পরিষ্কার করার ছুতোয় নিজের রুমের দিকে যেতে যেতে বলল, এক মগ কফি দিয়ে যা। ওয়েদার ডিপার্টমেন্টের লোকজন কি নিজেদের কর্মকাণ্ড ঠিকমতো করছে না নাকি? ছাতার মাথা গবেষণা করে। ইয়ার্কির একটা লিমিট থাকা প্রয়োজন। আধা ঘন্টা পূর্বে ওয়েদার দেখালো আকাশ পরিষ্কার থাকবে। ঝকঝকে চকচকে পরিষ্কার যাকে বলে। অথচ এই অসময়ে এক ঝাঁক অসহ্য রকমের বৃষ্টি উদয় হয়েছে। ঝরে ঝরে তুখর ঝুম বৃষ্টি নেমে একাকার। এই তো দুপুরবেলায় সুমিতা বেগম ছাদ থেকে কাপড় চোপড় নামিয়ে আনার দায়িত্ব ওরকে গুছিয়ে দিয়েছিলেন। ওরও বড় দুরন্ত চালাক চতুর মেয়ে মানুষ। সে ডিজিটাল যুগে ডিজিটাল ভঙ্গিতে ওয়েদার মতিগতি দেখে নিয়েছে। ফুরফুরে মেজাজে সে আর কাপড় চোপড় নিয়ে মাথা ঘামাবার ফুরসত পায়নি। ঘুরতে বেরিয়েছে তন্ময়ের সাথে। ফিরেও কোনো হাবভাব ছিল না কাপড় চোপড় নামিয়ে আনার। তন্ময় বাইরে বৃষ্টি দেখে তড়িৎ ল্যাপটপ সরিয়ে উঠে দাঁড়ালো। ঘর ছেড়ে বেরোতে অরুকে দেখল। ও উত্তেজিত ছন্নছাড়া ভঙ্গিতে দৌড়িয়ে সিঁড়ি ধরে ছাদে। চাপা স্বরে আর্তনাদ করতে করতে ছুটছে। দীর্ঘ নিঃশ্বাস ফেলে দুপাশে মাথা নাড়িয়ে সাহায্যের হাত বাড়াতে তন্ময় দ্রুত পায়ে ছুটল পেছনে। তড়িৎ কর্মকাণ্ডে এই মেয়ে সাধারণের চেয়ে খুব স্লো হয়ে যায়। দেখা যাবে নিজেও ভিজছে আর কাপড় চোপড়ও। কাজের কাজ কিছুই করতে পারবে না। মনে মনে আওড়ানো দৃশ্যটুকু তন্ময় ছাদে উঠে দেখল। ওরও ভিজে ভিজে তাড়াহুড়ো ভঙ্গিতে কাপড় চোপড় অন্ধের মতন টানছে তো টানছেই। ইতিমধ্যে ও জবজবে ভিজে। ছাদের সাদা বাল্বের অস্পষ্ট আলোতে দৃশ্যমান হচ্ছে ওর চুল বেয়ে পড়া কয়েক ফোঁটা বৃষ্টির ফোঁটা। তন্ময় দ্রুত পায়ে এগোলো। বৃষ্টিকোমল হাত দুটো অবলীলায় কাপড় চোপড় ছুটিয়ে নিচ্ছে। ইতিমধ্যে সেও পরিপূর্ণরূপে কাক ভেজা। কিছুক্ষণ পূর্বে পরিবর্তন করা টি-শার্ট তার পরনে শরীরে লেপ্টে রয়েছে। ওরও আর চোখে সেই দৃশ্য দেখল। পিটপিট নয়নে দেখেই গেল।
তন্ময় ওর অসভ্য দৃষ্টি খেয়াল করল না। সে কাশির উচ্চ কণ্ঠে ধমকালো, এভাবে দাঁড়িয়েছিস কেন? কাপড় চোপড় নিয়ে ছাদ থেকে নাম। ওরও যেন চেতনা ফিরল। এলোমেলো দৃষ্টি দুনিয়ে কাপড় চোপড় বুকে নিয়ে ছুটে নামলো। দোতলার সিঁড়ির পথে সুমিতা বেগম দাঁড়িয়ে আছেন। তার হাতটা কোমরে, তীক্ষ্ণ রাগান্বিত দৃষ্টিতে চেয়ে আছেন অপলক, যেন এখনই চিবিয়ে চিবিয়ে ওরকে খাবেন। মায়ের গরম পানিত মতন ফুটন্ত ভাব ভাব দেখে সে ঢোক গিলল। তন্ময়ও সে মুহূর্তে নেমে এসেছে। ভেজা চুল হাত দিয়ে নাড়তে নাড়তে বলল, কিছু বলো না চাচি, আমার সাথে বেরিয়েছিল দেখে হয়তো মনে ছিল না। সুমিতা বেগম পূর্বের তুলনায় নমনীয় হয়ে এসেছেন তন্ময়ের প্রতি। তন্ময়ের কথা মতন আর বকাঝকা করলেন না, তবে চাপা স্বরের দুটো ধমক ঠিকই দিলেন। এক প্রকার কেড়ে নিয়ে আধ ভেজা কাপড় চোপড় গুলো অস্পষ্ট স্বরে বকতে বকতে নিচতলায় নামছেন। সুমিতা বেগমকে নিজের চোখে যেতে দেখে পরপরই নিজের রুমে ঢুকলো তন্ময়। ভেজা কাপড় চোপড় বদলে বেরোলো। ওর রুমের দরজা আধ ভেজা। এক কাপ কফি সে চেয়েছিল, একজনও হয়ে এসেছে। তার নসিবে মিললে তো। অগত্যা সে নিজেই নামলো নিজের কফি বানানোর উদ্দেশ্যে। মোস্তফা সাহেব লিভিং রুমে বসে, তার হাতে সংবাদপত্র। ভদ্রলোক বারংবার দেওয়াল ঘড়িতে নজর বোলাচ্ছে। ঠিক কী কারণে ঘড়িতে দৃষ্টি পায়চারি করছেন তা তন্ময় বুঝল না। অবুঝের মতন কফির জন্য রান্নাঘরে পানি বসালো। রান্নাঘরে কেউ নেই। জাবেদা বেগম পাশের বাড়িতে গিয়েছেন মস্তি বেগমকে নিয়ে। চুলায় বসাতেই তন্ময় টনক নড়ল। সন্ধ্যায় অয়ন এসে সামিয়াকে নিজের সঙ্গে নিয়ে বেরিয়েছে। বিষয়টা ভুলেই বসেছিল সে। ঘড়ির নজর বুলিয়ে দেখল এখন ৯টা ৩০। রাত হয়েছে ভালোই। পকেট থেকে মোবাইল ফোন বের করে তন্ময় অয়নকে কল করল। ৩বার রিং হতেই রিসিভ হলো। অস্থির গলায় তন্ময় শুধালো, কখন ফিরবে? ওপাশ হতে অয়ন আর ১ ঘণ্টা চেয়ে নিল। তন্ময় সম্মতি জানিয়ে কল কাটল। পানি ফুটে এসেছে। ২ মগ নামিয়ে নিল উপর কাবার্ড থেকে। একটা মগে দুধ চিনি কফি মিলিয়ে বানালো। আর ১ চামচ মুখে তুলে টেস্ট করে নাক কুচকালো। তার নাক কুচকে এসেছে মানে পারফেক্ট। ওটা পাশে রেখে নিজের জন্য তেতো কফি করে। ২টো কফির মগ হাতে তুলে রান্নাঘর ছাড়ল। মোস্তফা সাহেব ছেলেকে দেখে প্রশ্ন ছুড়লেন, সাবিয়া কতদূর? তন্ময় সিঁড়ি বেয়ে উঠতে উঠতে জানালো, আর ১ ঘণ্টার মধ্যে চলে আসবে, চিন্তা করো না। মোস্তফা সাহেবের মুখাবয় অসন্তুষ্ট, তবে কণ্ঠে আকাশসমান আগ্রহ নিয়ে জানতে চাইলেন, আমার জন্য করলে না যে? জিজ্ঞাসাও তো করলে না আমি খাবো কিনা। তন্ময়ের হেলদোল হলো না, বরঞ্চ সে ঠাট্টার সুরে বিচলিত গলায় জানালো, তোমার স্ত্রীকে বলো চা করে দিতে। কফি ইজন্ট ফর ইউ। কফিটা অত্যন্ত অপছন্দ করে মোস্তফা সাহেব। অন্যদিকে চায়ের প্রতি তন্ময়ের এক আকাশ সমান অনীহা। বাবা ছেলের মধ্যে এই কফি চায়ের বিদ্রোহ যেন শেষ হওয়ার নয়। মোস্তফা সাহেব চোখে মুখে কালো করে সংবাদপত্রে দৃষ্টি ফেললেন। তন্ময় দোতলায় উঠে এসেই স্তব্ধ হলো। ওরও তার দিকে পিঠ করে তারই রুমের সামনে দাঁড়িয়ে ভেতরে উকিঝুঁকি দিচ্ছে। এই দৃশ্য নতুন নয়, পুরনো বড়। ও সবসময় এমন কর্মকাণ্ড করে থাকে, তবুও প্রত্যেকবার এহেন দৃশ্যে স্বচক্ষে দেখে তার গম্ভীর মুখ জুড়ে হাসির বিচরণ খেলে। ওর দুপা তুলে মাথা বাড়িয়ে উকিঝুঁকি দেওয়ার দৃশ্যটি তাকে না হাসিয়ে ছাড়ল না এবারও। নিঃশব্দে সে চোখ বুজে হাসল কিছুক্ষণ। প্রাণখোলা হাসি শেষ করে গলা পরিষ্কার করল শব্দ তুলে। ওরু চমকালো ভরকালো, তারপর লাফালো। তড়িৎ পেছনে ফিরে তন্ময়কে দেখে বোকার মতন হাসল। ২-৩ দফা হাসার প্রচেষ্টার সাফাই গাওয়ার সুরে আগ বাড়িয়ে জানালো, কফির জন্য জিজ্ঞাসাবাদ করতে চাচ্ছিলাম। তন্ময় জবাব দিল না, তবে এগিয়ে এসে চিনি দুধের সংমিশ্রণে কফিটা ওর হাতে দিয়ে দিল। নিজের কফির মগ নিয়ে নিজের রুমে চলে এলো। অগোচরে নির্লিপ্ত দৃষ্টিতে একবার খেয়াল করে নিল ওর আছে কি না। তার বিশ্বাস ও পিছু পিছু তরতরিয়ে আসবে। হলোও তাই। ওরা দ্রুত পায়ে তন্ময়ের রুমে চলে এলো। বিছানায় পা দুলিয়ে বসলো। দুপা নাড়াতে নাড়াতে ২ হাতের কফির মগ ধরে চুমুক বসালো। ১ চুমুক খেয়ে চোখ বড় বড় করে শুধালো, এত মজার কফি কি আপনি বানিয়েছেন তন্ময় ভাই? তন্ময় পাশ ফিরে চায়, তবে জবাব দেয় না। মুখে কলুইত চেয়ারে এসে বসে। সে কি আর বলতে পারবে? যেটা আমি খেয়ে বিরক্ত হই সেটা তোর মুখে মধুতে রূপান্তরিত হয়। তাই তোর পছন্দের কিছু বানানো কঠিন কিছু নয়। ওর কফিতে চুমুক দিতে দিতে ওয়েদার ডিপার্টমেন্ট নিয়ে গবেষণা শুরু করলো।
দেখলেন এদেশের আবহাওয়া গবেষক কি বিশ্রী পরিস্থিতি। সকাল থেকে এই পর্যন্ত দেখালো পরিষ্কার আকাশ থাকবে, কোনো রকমের বৃষ্টির সম্ভাবনা নেই। তাহলে এখন আকাশ থেকে কি নামছে? মধু? আর ওদের ওপর ভরসা করা যাবে না। আমার মতন সাধারণ জনগণের কত ভোগান্তি। তন্ময় ল্যাপটপের স্ক্রিনে দৃষ্টি রেখে সবলীন গলায় বলল, ভোগান্তি হতো না যদি সময় মতন কাপড় চোপড় নামিয়ে আনতি। ওর সচরাচর দমে যাওয়ার পাত্রী নয়, তবে এই যাত্রায় খানিক দমল। তবু নিভু নিভু চোখে চেয়ে বিড়বিড় করে উঠল, আমি ভুল ইনফরমেশন দিলে দোষ কি আমার? দোষ ওদের। বারান্দার দরজা খোলা, বাতাসের সঙ্গে ভেসে আসছে বৃষ্টির সুবাস সুর। মোহনীয় কণ্ঠে সুর তুলে যেন বৃষ্টি গান গাইছে। ওর বিছানা ছেড়ে জানালার সামনে এসে দাঁড়ায়। জানালাটা খুলে দিতেই হুড়মুড়িয়ে হাওয়ার সাথে বৃষ্টি মিশে তাকে ছুঁয়ে যায়। চোখ মুখে বৃষ্টির ফোঁটায় এসে ভিড় জমায়। আর চোখে এই দৃশ্য তন্ময় দেখল। খানিক কাঁপল ল্যাপটপের কিবোর্ডে থাকা তার হাত দুটো। দৃষ্টি নিবিড় হলো। লম্বা ঘন কালো চুলগুলো এখন আধভেজা ওরর। বৃষ্টির স্পর্শ চোখে বুজে নিচ্ছে। মিষ্টি করে হেসে আর একটু একটু করে কফি খাচ্ছে। এই নিদারুণ দৃশ্য যেন একটু কারোর সুখ, হৃদয়ে দারুণ প্রশান্তি দিয়ে গেল। আনমনে উঠে দাঁড়ালো সেও, ঠিক ওরর পেছনে এসে দাঁড়ালো। মনে পড়ল অন্য একদিনের কথা, যখন সে জাবেদা বেগমকে নিয়ে ভাড়া বাড়িতে উঠেছিল। সেদিন লোডশেডিং হয়েছিল, বাইরে ছিল তীব্র বর্ষণ। আর হাতে হাতে কি যেন ছিল, কফি না চা তন্ময়ের ঠিক মনে নেই। তবে একই ঘটনা ঘটছিল সেই দিন প্রায়। এখন শুধু লোডশেডিং হওয়া বাকি। মৃদু হাসিতে আশ্চর্য রকমভাবে লোডশেডিং হলো তীব্র ধ্বনি তুলে। কোথাও যেন বজ্রপাত ঘটেছে। এহেন কাণ্ডে ওরও একটুখানি ঘাবড়াল না। না, সে নড়ল, কেমন দাঁড়িয়ে রইল ঠায়। দৃষ্টি তখন ওর জানালার বাইরে। তন্ময় হাসল। সেইবার সে জিজ্ঞাসা করল, ভয় করছে না? ওরও কতটা অবলীলায় সরল গলায় বলে ফেলল, আপনি আছেন না? এবারও যদি সে একই প্রশ্ন করে ওর জবাব কি হবে? ভিন্ন কিছু? নাকি আগেরটাই? তন্ময় উৎসুক হয়ে পড়ল। তবে নিজের উৎসুক হাবভাব সযত্নে আড়াল করতে সক্ষম হল। কণ্ঠ সাধারণ করে প্রশ্ন করল, ভয় করছে না? প্রশ্নটি করে সে আধারে মৃদু হাসল। অপেক্ষায় রইল চিরচেনা সেই জবাবটি। তবে মিনিটের মধ্যে এলো না। তন্ময় তবুও হেসে দাঁড়িয়ে থাকল। আরেকটু কাছে এগোলো। যখন সে ভাবল মেয়েটা বোধহয় তার প্রশ্ন শোনেনি, তখনই ওরও স্তব্ধ আধারে ধীর ব্যঞ্জন পরিষ্কার গলায় জবাব দিল, পেছনে আমার স্বামী আছে তো। এই একটি বাক্যে কি যে ছিল তন্ময় জানা নেই। তবে তার অঙ্গ প্রত্যঙ্গ জুড়ে শিহরণ বয়ে গেল। অপলক হলো দৃষ্টি, স্তব্ধ হলো শরীর, হৃদয় সব। ঝিম মারা পা জোড়া শক্ত হলো জমিনে। আধার বিচ্ছিন্ন করে ওরকে দেখতে চাচ্ছিল তার ব্যাকুল দৃষ্টি। তবে পেয়েছে কই? বাধ্য হয়ে দ্রুতগতিতে দুপা এগিয়ে পরিপূর্ণ ওরকে জাপটে ধরল পেছন থেকে। ওর কেঁপে উঠল দৃশ্যমান রূপে। হাতে থাকা কফি মগটাও নড়বড়ে হলো। তবে কফি পড়ল না। নিস্তব্ধ এই আঁধারে কক্ষজোড়ে শুধু বৃষ্টি আর নিঃশ্বাস প্রশ্বাসের ধ্বনি শোনা যাচ্ছে। তন্ময়ের টেনে নিয়ে ফেলা এক একটা গরম নিঃশ্বাস প্রশ্বাস ওর গলার কাছটায় পড়া এক একটি অসহ্যকর সুখময় যন্ত্রণা যেন। তবে আজ আর এই অনুভূতি থেকে পালানোর বিন্দুমাত্র চেষ্টা নেই তার। চোখ মুখ খিচে দাঁড়িয়ে রইল।